নমস্কার, দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা জানেন যে এখন চারদিকে নির্বাচনের খবর, ভোটের হাওয়া, কিন্তু তার মধ্যেও আজকে আমরা একটা নদী বাঁচানোর সফল আন্দোলনের কথা আপনাদের কাছে বলতে এসেছি। আপনাদের হয়তো মনে থাকবে, হয়তো মনে থাকবে না। দ্য নিউজ কাউন্টার ডট এস যখন প্রথম আমরা শুরু করেছিলাম, আমরা এটা বলেছিলাম যে এর অন্যতম মুখ্য উদ্দেশ্য মানুষের যে কোনো ইতিবাচক উদ্যোগ, আন্দোলন, সংগ্রাম, তার পক্ষে দাঁড়িয়ে কথা বলবার চেষ্টা করবে দ্য নিউজ কাউন্টার ডট এস। আজকে আপনাদের এই বুড়িগঙ্গা বাঁচানোর লড়াই চাকদাহে আমাদের বহু পুরনো বন্ধু বিবর্তন ভট্টাচার্য দীর্ঘদিন ধরে লেগে থেকে দশকের পর দশক শেষ পর্যন্ত স্থানীয় ব্যবসায়ী, কৃষিজীবী এবং মৎস্যজীবীদের ঐক্যবদ্ধ করে বুড়িগঙ্গার সাপ মোচন করতে পেরেছেন। এখনও কিছু কাজ বাকি। আসুন আমরা সরাসরি বিবর্তনের কাছ থেকে শুনে নিই সেই বুড়িগঙ্গা বাঁচানোর লড়াইয়ের ইতিবৃত্ত। তো বিবর্তন, এই যে বুড়িগঙ্গাকে শেষ অবধি বাঁচানো সম্ভব হলো এবং এটা কি অবস্থায় ছিল এবং শেষ অবধি কোথায় আপনারা দাঁড় করাতে পারলেন, এইটা যদি আমাদের দর্শকদের জন্য একটু সংক্ষেপে বলেন। অ্যাকচুয়ালি এই আন্দোলনটা 30 বছরের, মানে আমার বাবার আগের যারা লোকজন ছিল তারা এই আন্দোলনটা শুরু করেছিল। তার কারণ হচ্ছে যে বুড়িগঙ্গা একমাত্র একটা নদী বলুন কিংবা খাল বলুন, যাই বলুন না কেন, সেটা হচ্ছে চাকদার জল নিষ্কাশন এবং চাকদার যে জলপ্রবাহ তাকে ঠিক রাখার জন্য একটা মূল হার্ট, সেই যে ব্যাপারটা। এইটা যখন শুরু করি আমরা, তখন এটা নিয়ে আমাদের অনেকেই ডিসকারেজ করেছিল যে না, এটা কিছু করতে পারবি না তোরা। কেন, তার আগে বিপুল রঞ্জন সরকার, আপনারা প্রত্যেকে জানেন, একজন বিখ্যাত মানুষ, তারপর শঙ্কর ঘোষের মতো মানুষ, তারপরে এরকম অভয় বিশ্বাস মারা গেছেন, এরকম প্রচুর মানুষরা যারা প্রবীণ মানুষ ছিলেন চাকদার, তারা প্রত্যেকে সচেষ্ট ছিলেন, কিন্তু বললেন যে এটা মানে সাংঘাতিক কাজ, কিন্তু ভালো কাজ, কিন্তু এত এনক্রোচমেন্ট আছে, সেই এনক্রোচমেন্ট তোলা অত্যন্ত কঠিন। আসলে নদী আন্দোলনের প্রধান বাধা, যেটা যারা নদী আন্দোলন করেন তারাও জেনে রাখুন, সেটা হচ্ছে এনক্রোচমেন্ট। নদীর মধ্যে পায়খানা, বাথরুম, ঠাকুরঘর, রান্নাঘর, পাটকাঠির গাদা, এইসব অনেক কিছু ছিল ওর মধ্যে। এবং আমরা 2000 সালে যখন বন্যা হয়, বন্যার পর জলটা বেরোচ্ছে না। আমরা ত্রাণ দিতে গেছিলাম, ত্রাণ দিতে গিয়ে দেখলাম যে নরেন্দ্রপল্লী 10 নম্বর ওয়ার্ড, সেখানে জল বেরোচ্ছে না এবং বহু লোক বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে সেখান থেকে। তা আমরা ভাবলাম যে ছোট একটা বিজ্ঞান সংগঠন আমরা কতদূর কি করতে পারি। তখন অনেকে বললো যে না, এটাকে যদি ওই বুড়িগঙ্গার মুখটা ছাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওই জলটা বেরিয়ে যেতে পারে। কিন্তু তাতে মানে সেটা ছাড়ানোর ব্যাপারে আমাদের সংগঠনের কিছু ছেলেমেলে বললো যে না, এটা বিজ্ঞান সংগঠনের কাজ নয়, এটা করা যাবে না। আমরা নাছোড় হলাম ব্যাপারটা নিয়ে। আমরা বললাম না, এটা করতে হবে, তাহলে শুধু ত্রাণ দেওয়াটাই আমাদের কাজ নয়। আমরা এসে এখানে ত্রাণ দেবো, দোতলা বাড়ি, তার উপরে জল, সুতরাং সেই জল বেরোচ্ছে না, 15 দিন ধরে জল আটকে রয়েছে। সেটাকে নিয়ে আমাদের মুভমেন্ট প্রথম শুরু হয় এবং সেটা 2000 সালে বন্যা থেকে আমরা জোরদার শুরু করে দিই আন্দোলন। তার মানে আপনি এবার ভাবুন, 2000 সাল থেকে যখন আমরা এটা ভাবতে শুরু করেছি, তারপর থেকে কিন্তু 23-24 বছর চলে গেছে, 22-23 বছর এটা কন্টিনিউয়াস চলেছে। এবং এটা নিয়ে আমরা বারবার করে বলেছি, প্রশাসনকে বলেছি, কাকে চিঠি লিখে দিই, সবচেয়ে বড় কথা কাকে লিখিনি, সমস্ত লোককে লিখেছি। এবং এনক্রোচমেন্ট তোলার জন্য সমস্ত রাজনৈতিক দল, শাসক দল থেকে শুরু করে যা যা ছিল, তারা প্রত্যেককে বলেছি। তারা বলেছে না, আমাদের ভোটার আছে সেখানে, আমরা এনক্রোচমেন্ট তুলতে পারবো না, তোমরা তোমাদের মতো করে করো। কিন্তু তারা চাইছে বুড়িগঙ্গা সংস্কার হোক, সেইটা নিয়ে কিছুতেই বোঝাতে পারছিলাম না। এরপরে আমরা দেখলাম যে জলের যারা স্টেক হোল্ডার, যেমন মৎস্যজীবীরা তখন সেভাবে সংগঠিত নয়। 2016 সাল থেকে আমরা মৎস্যজীবীদের সাথে যোগাযোগ শুরু করলাম এবং এলাকার প্রায় 400-500 মৎস্যজীবী, তারা প্রত্যেকে ব্যাপারটা উপলব্ধির মধ্যে আনলো, কিন্তু আন্দোলনটা কিভাবে হবে তার কোনো রূপরেখা ছিল না। আমরা কিন্তু সবাই মিলে আলোচনা করে এরপরে মিটিং শুরু করলাম, পথসভা, ডেপুটেশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রতিবাদ আন্দোলন এবারে শুরু হতে থাকলো এইভাবে। এবং এটা কন্টিনিউয়াস পর্যায়ে চলে গেল, অনেক অনেক দূর পর্যন্ত চলে গেল। পঞ্চায়েত ইলেকশনের আগে আমরা ঠিক করলাম যে এর মধ্যে ব্যবসায়ী সমিতিও আমাদের সঙ্গে যোগ দিয়েছে, ওরা বাস স্ট্যান্ডে জল যাতে না দাঁড়ায় তার জন্য ওরা আমাদের সাথে যোগ দিল। এবার সবাই মিলে আমরা একসাথে শুরু করলাম আন্দোলন। এই যে আন্দোলনটা শুরু হলো,
এর ফলে আমরা যখন প্রথম বুড়িগঙ্গার ব্রিজের উপরে একটা সভা করলাম, সভা করে আমরা বলে দিলাম যে 2021-22-এর মধ্যে যদি এটা না হয় তাহলে আমরা বুড়িগঙ্গার এই রাস্তা ব্লক করে দেবো, করে দিয়ে 10 দিন 15 দিন আমরা টেন্ট খাটিয়ে এখানে থাকবো। এইভাবে একটা মানে হুমকি বলতে পারেন আপনারা, যদি এটাকে হুমকি বলেন। আমরা হুমকি দেওয়ার লোক নয়, কিন্তু আমরা মনে করেছিলাম এইভাবে একটা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। মৎস্যজীবীরা রাজি হয়ে গেল। এবার প্রতিবাদ করতে গেলেও খাবার দাবার চাই। তা ব্যবসা সমিতি বলল যে এই যে 15-20 দিন যে অবস্থান চলবে, সেই অবস্থানে যা খাবার দাবার সেটা আমরা সাপ্লাই করব। এই হচ্ছে আন্দোলনের জায়গা। এরপর থেকে আমরা সেচ দপ্তরে চিঠি, সেচ দপ্তরে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন স্বপনবাবু, উনি আবার যে আমাদের যে অনেস্টলি আন্দোলন, এর পেছনে সিপিএম চলে যাক, তৃণমূল আসুক, তৃণমূল চলে যাক, বিজেপি আসুক, এসব আমাদের কিচ্ছু ছিল না। আমাদের ওয়ান পয়েন্ট লড়াই, যে করে হোক এই বুড়িগঙ্গায় সংস্কার করতে হবে। এবার শুরু হয়ে গেল। এবং আমরা দেখেছি নদী আন্দোলনের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় মধ্যবিত্তরা সেখানে গিয়ে গান গায়, কবিতা বলে, বসে আঁকো প্রতিযোগিতা করে, আলটিমেট কোনো কাজের কাজ হয় না। নদী আন্দোলন করতে গেলে পরে মাটির কাছের লোক যারা নদীটাকে সংস্কারে যে নদীর সাথে এদের জীবন জীবিকা সম্পর্ক, তাদেরকে যুক্ত করতে হবে। এইভাবে আমরা তাদেরকে যুক্ত করলাম, করে আজকে কিন্তু আন্দোলনটা একটা সাকসেসফুল জায়গাতে আসলো। এই কারণেই যে আমরা আমাদের জায়গাতে ডেডিকেটেড ছিলাম। এরপরে হঠাৎ একদিন আমার কাছে একটা চিঠি আসলো যে তখন সেচ মন্ত্রী ছিলেন পার্থ ভৌমিক, তিনি আসলেন, এবং আমাদের প্রভাত মিশ্র প্রিন্সিপাল সেক্রেটারি, এরা সবাই মিলে একদিন বুড়িগঙ্গাকে পরিদর্শন করতে আসলেন নদীয়াতে। এবং সেদিনকে কিন্তু সভাধিপতি কোনো মানে সব আধিকারিক নাই, সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সভাধিপতি থেকে শুরু করে সবাই ওই ব্রিজের ওপর আসলেন। সেখানে আমি একটা নীল ফাইলে সমস্ত ড্রয়িং ডিজাইন করে এবং বুড়িগঙ্গাটা কীভাবে সংস্কার করতে হবে তার একটা পরিকল্পনা আমি প্রভাত মিশ্র হাতে দিলাম। প্রভাত মিশ্র ফাইলটা উল্টেই নিজেও খানিকটা অবাক হয়ে গেছে, কিন্তু দারুণভাবে আপনি কাজ করেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এনক্রোচমেন্ট তুলবে কে? তখন বললাম আমরা হাত জোর করবো, আমরা গিয়ে দরকার এনক্রোচমেন্টের জন্য যদি জোর করতে হয় জোরও করবো। অনেক কৃষকও আছে তার মধ্যে, কিন্তু কৃষকরা আমাদের আন্দোলনের প্রথমে ছিল না। পরবর্তীকালে কৃষকরা আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। কারণ কৃষকরা বলেছিল যে যখন এই গঙ্গাটা সংস্কার হবে ওদের অনেকটা জমি চলে যাবে, এইসব ব্যাপারগুলো ছিল। তারপরে পরবর্তীকালে আমরা যখন জোরজার করে যখন এটা তোলা শুরু হয়ে গেল, সেচ দপ্তরও কাজ শুরু হয়ে গেল। এর মধ্যে কাজ করতে গিয়ে আমাদের জেসিবি ভেঙে দিয়েছিল কিছু লোক, তাদের নামে কিন্তু আমরা এফআইআর করিনি। আমরা জানতাম কারা করেছে, কিন্তু তাদেরকে গিয়ে আমরা বললাম আপনারা যদি এটা করেন পরবর্তীকালে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে। এরকম একটা সংঘর্ষের লড়াই ছিল। সেই সংঘর্ষের লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে কিন্তু আস্তে আস্তে বুড়িগঙ্গা জল প্রবাহিত। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে নদী সংস্কার হয়েছে এবং বর্ষাকালে এক একজন মৎস্যজীবী মনে করুন প্রায় 1,500 টাকা করে মাছ প্রতিদিন পেয়েছে, এবং তারও ডকুমেন্টেশন আমার কাছে আছে, আমি দিয়ে দিতে পারবো আপনার। তারা বলছে যে আজকে কত মাছ পেয়েছি, 1,500, তার মানে 30 দিনে কত টাকা হচ্ছে বুঝুন। এইভাবে কিন্তু বর্ষাকালের মাছটা পাওয়া গেল। কিন্তু এই পাট পচানোর সময় যে পাটকাঠিগুলো নদীতে পড়ে থাকে, সেই নদীগুলো কৃষকরা তুলছে না। এছাড়াও কিছু লোকজন আছে যারা বুড়িগঙ্গাটাকে পুরো এনক্রোচ করে রেখেছে। তারা বলছে ওপারে একটা ইকো পার্ক না কি হবে টবে, তার জন্য একটা হিউম পাইপ দিয়ে একটা মাটি টাটি দিয়ে আটকে রেখেছে। আমরা বলেছি এখানে একটা সুইচ গেট করে দাও, সুইচ গেটের উপর দিয়ে বিভিন্ন গাড়ি ফাড়ি নিয়ে যাও, সেটা এখন ওরা শুনছে না। ওরা ইকো পার্কের জায়গা থেকে ওই বুড়িগঙ্গার মুখটা আটকে রেখেছে। কিন্তু বুড়িগঙ্গা 100% প্রাসঙ্গিক, আরও প্রাসঙ্গিক হয়ে যাবে এই কারণেই যে পশ্চিমবাংলার যে সোয়ারেজ সিস্টেম এবং আমাদের চাকদায় যে সোয়ারেজ সিস্টেম হবে, তার জলটা পরিশোধিত করে বুড়িগঙ্গাতেই ফেলা হবে। সেটা 15 ml জল রোজ। তা 15 ml জল যখন বুড়িগঙ্গা সংস্কারের ক্ষেত্রে কাজে লাগবে, মানে বুড়িগঙ্গায় জল পড়বে, তখন কিন্তু বুড়িগঙ্গা একটা টলটলের জল এবং জল প্রবাহের জায়গা তৈরি হয়ে যাবে, এবং সেখানে কিন্তু একটা বড় জায়গা, বিশাল মাপের জায়গা তৈরি হয়ে যাবে। তাই বুড়িগঙ্গা এখন প্রাসঙ্গিক। কিন্তু একটাই ব্যাপার, নদী সংস্কার হয়ে গেল আমি ঘরে বসে থাকলাম তা নয়। নদীকে বাঁচানোর জন্য কিংবা যে কোনো খালকে বাঁচানোর জন্য সরকারকে একটা মনিটরিং কমিটি করতে হবে। কাদেরকে দিয়ে? এই মৎস্যজীবী এবং কৃষিজীবীদের দিয়ে, সঙ্গে সাধারণ মানুষ থাকবে। এইভাবে মনিটরিং কমিটি যদি ঠিক থাকে তাহলে সরকার যে 1 কোটি টাকা খরচা করেছে, ও এর মধ্যে একটা কথা বলা হয়নি, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 1 বছর আগে, তার 1 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বলেছিলেন যে বুড়িগঙ্গা সংস্কার হবে। কিন্তু আমরা তার কথায় খুব একটা প্রথমে নিশ্চিত হতে পারিনি, তার কারণ এত বছর 23 বছর ধরে আমাদের লড়াই চলছে, সেখানে আমরা নিশ্চিত হইনি। পরবর্তীকালে বলেছে বুড়িগঙ্গা সংস্কার হবে, অভিষেক বলেছিল এটা। তারপরে আমরা কিন্তু বইমেলাতে একটা রিপ্লেট দিই, আদৌ কি বুড়িগঙ্গা সংস্কার হবে অভিষেক বলার পরও। তারপরে সেই রিপ্লেটটা নিয়ে অনেক চাকদাতে অনেক রকম গন্ডগোল হয়। পরবর্তীকালে কিন্তু আমরা দেখলাম যে 1 কোটি টাকা পাঠিয়েছে, 2টো ফেজে বুড়িগঙ্গা সংস্কার হয়েছে, 2023, 2024-এ। এবং 24 সাল থেকে জলপ্রবাহ ঠিক আছে। বন্যার সময় এত জোরে জল গেছে ওখান থেকে যে চাকদার এপারে কোনো জল জমেনি, এবং
বুড়িগঙ্গা ছিল বলে চাকদাতে প্রবল বন্যা থেকে বুড়িগঙ্গার জল টেনে নিয়েছে গঙ্গা। তা আমরা চাই যে এটাকে আরো ভালো করে পুনঃসংস্কার করে এবং সোয়ারেজের জল এবং সমস্ত জল যাতে বুড়িগঙ্গা থেকে বুড়িগঙ্গার মধ্যে দিয়ে গঙ্গায় প্রবাহিত হয় এবং সেটা যাতে সরকার আবার সেই ব্যাপারে মাথায় দেয়। অলরেডি আমরা এই খালটাকে কলকাতার যে বাগজোলা খাল কিংবা যে বড় বড় খালগুলোকে অ্যানুয়াল মেনটেন্যান্স তার জন্য প্রেজেন্ট যে মন্ত্রী মানস ভূঁইয়া তাকে আমরা চিঠি দিয়েছি এবং আমরা অনুরোধ করছি আপনি এসে একদিন পর্যবেক্ষণ করুন এবং এটাকে মান্থলি একটা মেনটেন্যান্স দেওয়ার জন্য কিংবা ইয়ারলি একটা মেনটেন্যান্স দেওয়ার জন্য ব্যবস্থা নিন। তাহলে কিন্তু এটা টিকবে এবং সরকারের যে 1 কোটি টাকা খরচা হয়েছে সেই টাকাটা আমাদের ট্যাক্সেরই টাকা, সেই টাকাটা ঠিক মতো করে থাকবে। এইটুকুই বলা। এবার নির্বাচনের ইস্যু হোক বুড়িগঙ্গা। newscounter.s এর এই বুড়িগঙ্গার প্রতিবেদন আপাতত এখানে শেষ হচ্ছে, কিন্তু নদীর সঙ্গে কথা বলা চলতে থাকবে। আমাদের কলকাতার কিছু তরুণ বন্ধু তারা চেষ্টা করছেন আদিগঙ্গাকে বাঁচানোর লড়াই লড়তে। আমাদের ইচ্ছে থাকলেও প্রসঙ্গান্তরে অন্য এপিসোডে আদিগঙ্গা বাঁচানোর লড়াইয়ের কথাও আপনাদের জানাতে। তবে আপনারা যদি আপনাদের যে মতামত এ ব্যাপারে যদি আপনাদের কোনো উৎসাহ থাকে আমাদের কমেন্ট বক্সে জানালে আমরাও উৎসাহিত হব। আমাদের এই নদী বাঁচানোর যে আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজন তারাও উৎসাহিত হবে। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে।